নমস্কার শ্রোতা বন্ধুরা, ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমাদের একটি অসাধারণ প্রয়াস। আজকের গল্পের নাম আহা আজিয়ে বসন্তে। লিখেছেন প্রখ্যাত লেখক প্রচেত গুপ্ত। কৃষ্ণ বলিল, রাধা তার গোলাপি উত্তরীয়টি মাথার উপর টানিয়া সামান্য আর ঘোমটা দিয়া মিষ্টি হাসিয়া বলিল, নয়। আসলে সে ঠিক করিয়া আসিয়াছে আজ কৃষ্ণের সঙ্গে খেলিবে, তাহার চিত্ত অস্থির করিয়া তুলিবে। মিলনের তাড়নায় সে ছটফট করিবে, রাগিবে, হাসিবে, তথাপি নিজেকে সমর্পণ করিবে না। সেই খেলাই চলিতেছে। কৃষ্ণ অভিমানারত মুখ ফিরাইয়া বলিল, আমি কতটা তৃষ্ণার্ত সে কথা কি তুমি বুঝতে পারছ না রাধিকে? নাকি বুঝেও না বোঝার ভান করো? কৃষ্ণের কথা শুনিয়া রাধার যেমন লজ্জা হইল তেমন আমোদও হইল। মুখ টিপিয়া বলিল, কিসের তৃষ্ণা? কৃষ্ণ কহিল, জানও না বুঝি? রাধা অধর দংশন করিয়া কহিল, না, জানি না, তবে আজ কিছুতেই নয়। কেন নয়? কেন? সমস্যা কোথায় প্রিয়তমে? সমস্যা সর্বত্র। গোটা বৃন্দাবনে যে ঢিঢি পড়ে গেল। বসন্তের এই মনোরম বৈকালে সূর্যাস্তের নিস্তেজ আলো যমুনা নদীর উপর দিয়া লঘু পদক্ষেপে পশ্চিম দিগন্তে মিলাইয়া যাইতেছে। দূর কাননের সুগন্ধি ভাসিয়া আসিতেছে। অস্তমান সূর্যের কনকচ্ছটা প্রথমেই বিচ্ছুরিত হইতেছে বৃক্ষরাজির পত্রে পত্রে, তাহার পর ঝরিয়া পড়িতেছে অলস ভঙ্গিমায়। দেখিলে মনে হইতেছে যেন আলো নয়, স্বর্ণকণা। সেই কণার কিছু পড়িতেছে এই কদম তলেও। রাধা হাসি গোপন করিয়া বলিল, বুঝলে? কৃষ্ণ ক্রোধে গড়গড় করিয়া বলিল, না, বুঝলাম না, বুঝতে চাইও না। লোকনিন্দার ভয় আমি করি না। তুমি না করো, আমি তো করি, তাছাড়া কি? রাধা মুহূর্তকাল নিশ্চুপ থাকিল। চক্ষু ভূমি সংলগ্ন করিয়া বলিল, আমি সম্পর্কে তোমার কে হই তুমি জানো না যেন? এই সম্পর্কে মিলন মহাপাপ। কৃষ্ণ ভ্রু কুঞ্চিত করিয়া বলিল, কে বলে? কৃষ্ণের তর্ক শুনিয়া রাধার আরও হাসি পাইল। ভালো মানুষের মতো মুখ করিয়া বলিল, অত সব তর্কের কথা আমি বুঝি না। কৃষ্ণ গজগজ করিল, এসব তোমার ছলনা, প্রত্যাখ্যানের ফন্দি। স্পষ্ট করে বলো দেখি রাধা, তুমি কি মিলন চাও না? রাধার লজ্জা বাড়িল। অস্ফুটে বলিল, না, চাই না, যাও। তবে আজ এসেছ কেন? এসেছি এই কথাটুকুই বলতে। কৃষ্ণ এবার ক্রুদ্ধ গলায় বলিল, বাজে কথা রাখো। এ তোমার বড় নিষ্ঠুর খেলা রাধিকে। শুধু এখন নয়, আগেও তুমি এই খেলায় মেতেছ। এর শাস্তি জানো? এক এক দিন এক একটা বাহানা তোমার। রাধার পারিল না, হাসিয়া বলিল, শাস্তি জানি না, তবে খেলায় যে মজা আছে সেটা জানি। দূর আকাশে নবীন চাঁদের ফলক উকি মারিতেছে। যমুনা তীরের স্নিগ্ধ বাতাসে দুইটি মন ভরিয়া উঠিতেছে ধীরে ধীরে। কদমতলে সুনিবিড় ছায়া নামিয়াছে। নীড়ে ফেরা পক্ষীকুলের কুহুতানে চারিপাশ সঙ্গীত মুখর। কৃষ্ণ কঠিন মুখে বলিল, অনেক সহ্য করেছি, আর নয়। এখনই যদি আমার আলিঙ্গনে না আসো
তোমার কপালে দুঃখ আছে প্রাণেশ্বরী, আমি কিন্তু এবার জোর দেখাবো। তোমার কলসের দধি দুধ নষ্ট করব, সনাতনী হার কেড়ে নেব, কাচুলি ফেলব ছিঁড়ে। তখন বুঝবে মজা কাকে বলে এবং কয় প্রকার। তার আগেই ভালোই ভালোই আমার আলিঙ্গনে এসো। রাধা কাজলে ভাসা ভাসা চোখে অধর ঈষৎ স্ফুরিত করিয়া বলিল, না। আবার না কেন? এত করে যে চাইছি তোমায় আমার আলিঙ্গনে আসতে, তোমার বাধা কোথায়? তাহলে জোর খাটাই। রাধার বুকে শিহরণ জাগিল, আনন্দের শিহরণ। এত রং ঢঙে সে যে এই জোরই কামনা করিতেছিল এতক্ষণ। ইতিমধ্যে আর চোখে সে দেখিয়াছে প্রিয়তমের হরিণায়ত চক্ষু দুটি কামনার ছটায় আরও মধুর, আরও গোপন হইয়া উঠিয়াছে। মিলন আকাঙ্ক্ষায় অধর হইয়াছে পক্ক বিল্ল ফলের ন্যায় পুষ্ট, গাঢ় রক্তাভ। সরল মুখখানিতে সৌন্দর্য ছাড়াও যেন আরও কিছু যুক্ত হইয়াছে। সেই আরও কিছু স্নায়ু শরীরে আগুন ধরাইয়া দিতে জানে। রাধা মুখ নামাইল, বুঝিল পালাইবার পথ নেই আর। খেলা সাঙ্গ হইবে এখনই। এবার শুরু সর্বনাশের পালা। যে সর্বনাশের জন্যই এত ছলচাতুরি, এত সাজ। প্রাণাধিক বড় বেশি কামনমত্ত হইয়া পড়িয়াছে। রাধার রাঙা মুখখানিও দ্রুত রাঙা হইল। ওষ্ঠাধর ঈশানমুক্ত, আখি তারকা নিশ্চল। পল্লবে আসিল কাপন। হায় রে, সে নিজেও বুঝিতে পারে নাই কামনার শিখা কখন তাহার মনেও সঞ্চারিত হইয়াছে। কিছু করিবার নাই আর। নিজের ওপর যেমন ক্রোধ হইল, তেমন তৃপ্তির আগাম আনন্দে অন্তরে কাঁপিয়া কাঁপিয়া উঠিতে লাগিল রাধা। স্খলিত আঁচলটি তুলিয়া কাচুলির উপর রাখিল। হাঁটু মুড়িয়া কোলের উপর রাঙা হাত দুটি রাখিয়া ফিসফিস করিয়া বলিল, সে আর নতুন কথা কি, এতকাল যেন জোর খাটাওনি। কৃষ্ণ মৃদু হাসিয়া রাধার হাত ধরিল, গাঢ়স্বরে কহিল, আজ এত সাজ কিসের প্রিয়া? রাধা অস্ফুটে বলিল, ও মা, সাজ কই? সত্যি রাধা সাজিয়াছে। মথুরা হাট হইতে ফিরিবার পথে দীর্ঘ সময় ধরিয়া রাধা সাজিয়াছে পুষ্প সাজে। পথের ধারে ফুলের সাজি লইয়া বসিয়াছিল মালিনী। সে রাধার দুই বেণীতে জড়াইয়া দিয়াছে কুন্দকলি। স্বর্ণ অঙ্গে পুষ্পভূষা আর কর্ণে দিয়েছে শিরিষের কাপন। কণ্ঠে ফুলহার রাখিয়াছে এমনভাবে যাহাতে সে দুলিতে পারে বক্ষ যুগলের মৃদু ছন্দে। নিতম্ব অশোক পুষ্পের কাঞ্চিতে সুন্দর, তবে চরণে ফুলের অলঙ্কার দেয় নাই মালিনী। সেখানে আছে অলক্ত রাগের উপর সোনার গুঞ্জরি নূপুর। সুন্দরীর অঙ্গে ফুলের আভরণ শোভা বৃদ্ধি করে ঠিকই, কিন্তু পায়ে গুঞ্জরি নূপুর না থাকিলে প্রতি পদক্ষেপে ঝঙ্কার উঠিবে কেমন করিয়া? রাধার নিতম্ব যখন পয়োধর যুগল পত্র পুষ্পে ঝলমল করিতে লাগিল। জীবন্ত কানন যেন। রূপ, সৌরভ আর মন ভোলানোর মায়া লইয়া গুঞ্জরিতে ঋণিঝিনিতে আওয়াজ তুলিয়ে হাঁটিতেছে। মালিনী রাধার মৃণাল ভুজে ফুলের অঙ্গদ পরাইতে পরাইতে রস্বস্বরে বলিল, কোন ভ্রমরের কাছে যাবে গো দিদি? রাধা কিল তুলিয়া দেখাইল, হাসিয়া বলিল, চুপ কর মুখ পুড়ি। মালিনী ঝরঝর করিয়া হাসিয়া উঠিল। কদমতলে কৃষ্ণ শুইয়াছিল ঊর্ধ্বমুখে।
বিরহে মন মরা। দীর্ঘদিন রাধার সহিত তাহার দেখা নাই। মনে হইতেছিল কোমল শুষ্ক পত্রের শয্যায় কে যেন কণ্টক বিছাইয়াছে। কণ্টক গোধূলির স্নান আলোতে মনমরা ভাব আরও বাড়িয়াছে। কেবলই মনে হইতেছে সে কি আসিবে নাকি সে আসিবে না। ভাবিতে ভাবিতে খানিকটা তন্দ্রাচ্ছন্ন হইয়াছিল কৃষ্ণ। হঠাৎই গুঞ্জরির ঋণিঝিনি শব্দ, চারিপাশের বাতাস সুগন্ধ। ব্যাকুল চিত্তে উঠিয়া বসিল কৃষ্ণ। চমকিয়া উঠিল। সে পত্র পুষ্পে সজ্জিত অপরূপা রাধাকে দেখিয়া তাহার নিঃশ্বাস বহিতে লাগিল ঘন ঘন। এত সুন্দর, এ কি সত্য নাকি এ মায়া? রাধিকা, কোথায় ছিলে এতদিন? কোথায় ছিলে প্রাণাধিকা? নত চক্ষুতে অল্প হাসিয়া রাধা কৌতুক করিল, বলিল, কোথায় আর ছিলাম, তোমার পাশেই। কৃষ্ণ আরো ঘন হইয়া রাধার হাত ধরিল। সেই মুঠিতে শুধু প্রেম নয়, জোরও রহিয়াছে। এই জোর ভাঙিয়া ফিরিয়া যাওয়া অসম্ভব, যাওয়া অনর্থক। রাধার অন্তর বাজিয়া উঠিল। ফিস ফিস করিয়া বলিল, আধার নামুক। খানিক পরেই রাত্রি আসিল। আসিল তারা নক্ষত্রের রত্ন খচিত নীল আঁচলের মতো। ঘন হয়ে আসা প্রণয়ী যুগলকে সযত্নে স্নেহ ভরে আবৃত করিল। কৃষ্ণ চক্ষু দিয়া প্রাণেশ্বরীকে আহ্বান করিলে রাধা তাহার লজ্জাভূষণের বাধা সরাইয়া বলিল, তুমি বড় দুষ্ট বলিয়া কোমল পেলব বাহু দিয়া জড়াইয়া ধরিল কৃষ্ণের কণ্ঠ। দুরন্ত আবেগে চক্ষু, গ্রীবা, অধর ও সর্বাঙ্গে চুম্বন করিতে লাগিল প্রেমী ও পরম আশ্লেষে। আর কৃষ্ণ সে অতি যত্নে একটি একটি করিয়া পুষ্প আভরণ থেকে মুক্ত করিতে লাগিল রাধাকে। তাহার পর প্রতিদান দিল চুম্বনে। চলো পালাই। কোথায়? যেখানে দু চোখ যায়, যমুনায় নৌকো ভাসাই। উফ উহ, চলো চলো চলো। নব নব অনুভবের বিস্ময় পুলক ভরা মোহ বিহ্বল সন্ধ্যা থমকিয়া দাঁড়াইল, যেন সময় দিল। মিলন ঘটিল দুটি শরীরের। আর এই সময়েই এক কাণ্ড হইল। রাধা কৃষ্ণের শিহরিত চঞ্চল উদ্বেলিত শরীরের ধাক্কায় এক পাশে রাখা কৃষ্ণের মোহন বাঁশিটি গড়াইয়া পড়িল নিঃশব্দে। পড়িল কদমতলা হইতে। তাহার পর পড়িতে লাগিল, পড়িতে লাগিল, পড়িতেই লাগিল। আকাশপথে স্বর্গের সীমানা বড় কম পথ নহে। সেই সীমানা শেষ করিয়া মোহনবাসী যখন মর্তের আওতায় ঢুকিল, তখন সে তাহার রত্নখচিত রূপ, মুক্তার ঝালর, হীরক শোভিত মকর মুখ, স্বর্ণের আভা সবই হারাইয়া ফেলিয়াছে। তখন সে একটি অতি সাধারণ খেলনাবাসী মাত্র। আজ ভোরের গাড়িতে বাবা মা আর বোন ইতি গিয়েছে জামশেদপুর। মামাতো দাদার বিয়ে। দিতিরও যাওয়ার কথা ছিল। সেই মতো গোছগাছ কমপ্লিট করেছিল। বিয়ে বলে শাড়ি বেশি, দুটো টাঙ্গাইল, একটা তসর, ধনেখালি একটা, শিফন আর সুতি একটা করে। তারপরেও মন খুঁতখুত করছিল। জিন্স, টপ, সালোয়ার আর ক্যাপরি নিয়ে খুঁতখুতানি। ডিসিশন নিতে পারছিল না। ব্যাগে জায়গা নেই, কোনটা বাদ দেবে। এমন সময় খবর এলো। সেই খবর জানার পরই দিতি প্রোগ্রাম বাতিল করেছে। খবর ভয়ঙ্কর।
জামশেদপুরে মামাতো দাদার বিয়ের আড়ালে দিতির বিয়েরও তোড়জোড় চলছে। এই তোড়জোড়ের মূল উদ্যোক্তা দিতির মেজ মামিমা। তিনি সেখানে পাত্রী দেখানোর ব্যবস্থা করেছেন। পাত্র অতি লোভনীয়, ইঞ্জিনিয়ার এবং সুপুরুষ। হাইট একটু শর্টের দিকে, তবে গায়ের রং ফর্সা, অতিরিক্ত ফর্সা। মাথা ভর্তি ঘন চুল, নাক টিকলো। শুধু রূপ নয়, পাত্র গুণেও মন ভোলানো টাইপ। খুব অল্প দিনের মধ্যে বিদেশে পাড়ি দিচ্ছে। সব থেকে বড় কথা হলো, ছেলের চা কফি মদ সিগারেট কোনো কিছুর নেশা নেই। মেজ মামিমার মতে এত বড় পৃথিবীতে ভালো মন্দ অনেক ধরনের পাত্র পাওয়া যায়, কিন্তু নেশাহীন পাত্র পাওয়া যায় না। মেজ মামিমা এতেই মজেছেন এবং খেপেছেন। দিতির মাকে ফোনে বললেন, তুমি শুনলে খুব আনন্দ পাবে। তোমার হবু জামাইয়ের নেশা শুধু শুক্তোতে। ছোটবেলা থেকেই শ্রীমান তেতোর ভক্ত। শুক্তো ছাড়া উনি খেতেই বসবেন না। পরশু দিনই তো নাকি এক কাণ্ড হয়েছে। ভাতের পাতে নিম পাতা না পেয়ে বাবু তো রেগে আগুন। এক বিচ্ছিরি অবস্থা। বোঝো কাণ্ড একবার। হা হা, নিমের জন্য রাগ। সত্যি কথা বলতে কি, এই কারণেই বাইরে যাওয়ার আগে বিয়েটা সেরে ফেলতে চাইছে। বুঝলে সীমা, বিদেশে সব পাওয়া যায়, শুক্তো পাওয়া যায় না। পাত্রের শখ, লাঞ্চে বউ শুক্তো রেঁধে খাওয়াবে। দিতির মা আমতা আমতা করে বলে, কিন্তু দিতি তো রান্না বান্নার তেমন কিছুই জানে না। শুক্তো তো দূরের কথা। মামিমা চাপা গলায় ধমক দেন, চুপ, এসব একদম বলবে না, সব ম্যানেজ হয়ে যাবে। ওরকম পাত্রের জন্য শুক্তো কেন, শিম বেগুন দিয়ে আরশোলা ঝোল পর্যন্ত শিখিয়ে দেব। এখন কাউকে কিছু বলার দরকার নেই, দিতিকেও নয়, ওকে সারপ্রাইজ দেব। এই খবর জানার পরই জামশেদপুর ক্যান্সেল করলো দিতি। কাল রাতে মা ঘরে এলো থমথমে মুখে। শুনলাম তুমি নাকি জামশেদপুরে যাচ্ছ না, ঘটনা কি সত্যি? দিতি শান্ত ভঙ্গিতে ব্যাগ খালি করতে করতে বলল, হ্যাঁ মা, সত্যি। কেন? ও মা, বললাম না, পরীক্ষা পড়ে গিয়েছে। পরীক্ষা কি হঠাৎ পড়েছে? দিতি মুখ তুলে হেসে বলল, কেন, হঠাৎ পড়লে আপত্তি কোথায়? ইউনিভার্সিটি তার পরীক্ষা হঠাৎ নেবে না রয়ে সয়ে নেবে, সেটা তারা বুঝবে। মা কঠিন মুখে বলল, ওসব বাজে কথা রাখো, পরীক্ষা টরীক্ষা কিছু নয়, আমি জানি। তুমি কেন যাচ্ছ না? দিতি তার ব্যাগ থেকে শাড়িগুলো বের করে মন দিয়ে ওয়ার্ডরোবে ঢোকাতে লাগলো। শাড়ি পরতে একবার ভালো লাগে না দিতির। নেহাত বিয়ে বাড়ি বলে শাড়ি নিয়েছিল। মা বলল, কি হলো, উত্তর দিচ্ছ না কেন? দিতি চুপ করে থাকে। দিতি, তুমি কি জানতে ওখানে তোমার মামিমা তোমার জন্য? দিতি হেসে বলল, জানতাম না মা, জেনেছি। শুনেছি ছেলে খুব ভালো, একটু বেটের দিকে, কিন্তু ফর্সা। আজকাল ফর্সা ছেলেদের খুব ডিম্যান্ড। একসময় আমেরিকায় ব্ল্যাকদের জন্য এমন ছিল। মা চাপা গলায় হিস হিস করে উঠল, চুপ, একদম চুপ। সব কিছু রসিকতা করার জিনিস নয় দিতি। এরকম একটা ভালো সুযোগ তুমি হারাতে পারো, আমরা হারাবো না। সামনের অক্টোবরে ওই ছেলের পেনসিলভেনিয়া চলে যাওয়ার কথা পাকা। ততদিনে তোমার ফাইনাল হয়ে যাচ্ছে। তুমি যদি MBA পড়তে চাও, সেখানে গিয়েও পড়তে পারো। সব দিক ভেবেই আমরা রাজি হয়েছি।
ইতিমধ্যেই তারা তোমার ফটো দেখে পছন্দ করে ফেলেছে, এবার তোমাকে দেখবে। তারপর একটা দিতি নির্লিপ্ত ভঙ্গিতে বলল, আমি শুনেছি মা, মোট 3 পর্যায়ের পরীক্ষা, শেষে একটা ইন্টারভিউ হবে। তো সুক্তোর ওপর ইন্টারভিউ। মা কঠিন গলায় বলল, চুপ করো দিতি, স্বাধীনতা মানে নিজের গলা কাটার স্বাধীনতা নয়। আমরা চাই তুমি এই বিয়ে করো, আশা করি তুমিও চাইবে, কারণ তুমি বুদ্ধিমতী। নিজের ভালো বোঝার সঙ্গে বুদ্ধি, স্বাধীনতা বা আধুনিকতার কোনো ঝগড়া নেই। যাক, তাড়াহুড়োর কিছু নেই, হাতে কটা দিন সময় রইল, ঠান্ডা মাথায় ভাবো। আমি এখনই কাউকে কিছু বলছি না, আমি চাই না এটা নিয়ে একটা শোরগোল বাঁধুক। ভাবা হয়ে গেলে তোমার বাবাকে একটা ফোন করো, সে এসে তোমাকে জামশেদপুরে নিয়ে যাবে। এই পর্যন্ত বলে মা থামল। তারপর চশমার ফাঁক দিয়ে মেয়ের দিকে তাকিয়ে বলল, অনেক খবর পেয়ে গিয়েছ দেখছি। ছেলের নাম কি জেনেছ? মনে হয় না জেনেছ। খুবই সুন্দর নাম, সিঞ্চন। ভম্বল, কম্বল বা ড্রামবেলের থেকে যে সুন্দর সেটা তো মানবে। কথা শেষ করে মা ঘরের বাইরে চলে গেল। দিতি ঠান্ডা মাথায় ভেবেছে এবং ফোন করেছে, তবে বাবাকে নয়, ভম্বলকে। এই, তুমি বিকেলে একবার আসবে? ইম্পসিবল, বিকেলে 3-3টে টিউশন দিতি, আর মধ্যে একটা বাড়িতে মাইনে দেওয়ার কথা, 2 মাসের মাইনে বাকি। দিতি ঠান্ডা গলায় বলল, টিউশন কামাই করবে, মাইনে আমি দেব। কত টাকা? হাউ মাছ? ভম্বল হাল ছাড়া গলায় বলল, ঠিক আছে, কোথায় যাব? দিতি বলল, আমাদের বাড়িতে। কি চুপ করে আছো কেন? ভয় পেলে? ঠিক আছে, তুমি আমাদের ড্রয়িং রুম পর্যন্ত এসো, তাহলেই চলবে। ভম্বল অবাক গলায় বলল, তোমাদের বাড়িতে? মাথা খারাপ হলো নাকি? মনে হচ্ছে হয়েছে। মাথা খারাপ হয়ে তোমাকে জড়িয়ে বসে থাকবো ঠিক করেছি। এসব কি বলছো দিতি? আমার তো ইচ্ছে করছে এখনই ছুটে চলে যাই। দিতি এতক্ষণ নিজের খাটে শুয়েছিল, হাত পা ছড়িয়ে। বাবা মা বেরিয়ে যাওয়ার পর থেকেই সে শুয়ে আছে। শুয়ে শুয়ে সিদ্ধান্ত নিয়েছে কাল সকালেই ভম্বলকে নিয়ে ম্যারেজ রেজিস্ট্রি অফিসে যাবে। সেখান থেকে বেরিয়ে বাইরে কোথাও লাঞ্চ করবে, তারপর মামিমাকে মোবাইলে ধরবে। মামিমা, সারপ্রাইজ দেওয়ার জন্য ধন্যবাদ। বলতে লজ্জা করছে, কিন্তু ছেলে আমার খুবই পছন্দ হয়েছে। আমি তার জন্য উচ্ছে, বেগুন আর নিম পাতা দিয়ে শুক্তোর একটা চমৎকার প্রিপারেশন শিখেছি। প্রথমে উচ্ছের বিচি বের করে পেট চিড়ে নিতে হবে, তারপর বেগুনগুলো ডুমো ডুমো করে কেটে কড়াইতে অল্প তেলে সাঁতলে। থাক, তুমি কলকাতায় এলে রেঁধে দেখাবো, একেবারে হাতে কলমে পরীক্ষা দেব। আমি শিওর আমার রাধা শুক্তো পাত্রের খুবই পছন্দ হবে। সমস্যা শুধু একটাই, ঘণ্টাখানেক আগে আমি হুট বলতে নিজের পছন্দ মতো একটা বিয়ের ব্যবস্থা করে ফেলেছি। পাত্র ভালো নয়, বেকার, টিউশন মাস্টার, তবে কম্পিউটার শিখছে, মনে হয় একটা কিছু হয়ে যাবে। খুব শিগগিরই ফটো পাঠাবো। ফটোতে গায়ের রং ময়লা মনে হবে, তবে আসলে ময়লা নয়, কাজের ধান্দায় রোদে ঘুরে। নাম শুনে তো হাসতে হাসতে মরে যাবে, ভম্বল। এই যুগে একটা রেয়ার নাম। যাক, বাবা মাকে এখনই কিছু বলো না, বিয়ে টিয়ে মিটে আমি নিজে ফোন। দিতি উঠে বসল।
ফোনে হেসে বলল, ভয়ের এখনই কি দেখছেন ভম্বলবাবু? আরও ভয় আসছে, কামিং। তবে তুমি যা ভাবছ সেরকম কিছু নয়। বাড়ি ফাঁকা। বাবা মা ইতি জামশেদপুরে গিয়েছে আজ সকালে। তাড়াতাড়ি চলে এসো, একটা মারাত্মক পরিকল্পনা করেছি। ভম্বল ওপার থেকে ফিসফিস করে বলল, হ্যাঁ, অসভ্য কোথাকার। আগে জরুরি কথা। কেন? আগে মিষ্টি মুখ দিয়ে শুরু করলে ক্ষতি কি? দিতি খিলখিল করে হেসে বলল, মিষ্টি না ঝাল বুঝতে পারবে স্যার, আরও বেশি হতে পারে। ভম্বল বলে, ফ্যান্টাস্টিক। এখন যাব? দিতি গম্ভীর গলায় বলে, না এখন নয়, এখন আমি শুক্তোর প্রিপারেশন শিখব, তারপর তোমার জন্য একটা নাম ভাবব। শ্রীমান ভম্বল আসে বিকেলের একটু পরে, চোখ মুখে আনন্দ, চাপা উত্তেজনা। এই প্রথম সে প্রেমিকার বাড়িতে এত স্বচ্ছন্দে ঢুকছে। যে এক দুবার এসেছে, দিতির মা তার সঙ্গে খুবই ঠান্ডা আচরণ করেছেন। তার মতো একটা বেকার অপগণ্ড ছেলের সঙ্গে প্রেমিকার মা হেসে হেসে কথা বলবে আশা করাটা ঠিক নয়। তবু দিতি সেজেছে আকাশ নীল জিন্সের সঙ্গে স্যান্ডেলউড রঙের টপ, থাই পর্যন্ত ঝুল, চাইনিজ কলার, 3/4 স্লিভস। এই টপ বাঁচতে তার সময় লেগেছে। টপের কোমর, গলা আর হাতে সুতো দিয়ে ফুল আঁকা। হঠাৎ দেখলে মনে হবে ফুলের সাজ। গলায় ব্ল্যাক স্টোনসের মালা, মালায় বিটস আর মেটাল, কানেও তাই, বড় বড় স্টোন, খুব দুলছে। দক্ষিণাপন ঘুরে কিনতে হয়েছে, সময় লেগেছে। দিতির খুব ইচ্ছে ছিল মাথাতেও একটা কিছু দেয়, ব্যান্ড ধরনের কিছু, কিন্তু মনের মতো কিছু পাওয়া যায়নি। যে দু একটা ভালো ছিল ইতি নিয়ে চলে গিয়েছে। ভম্বল গদগদ মুখে বলল, এত সেজেছ কেন মাইরি? দিতি হেসে বলল, শাট আপ, ডোন্ট ইউজ স্ল্যাংস। সরি, ভেরি সরি। হেভি লাগছে কিন্তু। স্লিম। দিতি চোখ পাকিয়ে বলল, খুব সাহস না? ভম্বল পা নাচাতে নাচাতে বলল, বেশি নয়, একটু। আজ যে কথাটা তোমাকে বলবো সেটা না সেজে বলা যায় না। নাও কফি খাও, আমি নিজে হাতে করেছি। বাইরে সন্ধে নামছে। আজকাল আর যাদবপুরের এদিকটায় সন্ধে অন্ধকারে বোঝা যায় না, বোঝা যায় ঝলমলে আলোয়। ভম্বল কফির মগে চুমুক দিয়ে বলে, কথা পরে, আগে পাশে এসে একটু বসো দেখি। বাড়িতে কেউ নেই তো? দিতি উঠে গিয়ে ভম্বলের পাশে বসল। ভম্বলের নাকটা ধরে এক গাল হেসে বলে, আছে, ভূত আর পেতনি। রান্নার মাসিকে পর্যন্ত ছুটি দিয়ে দিয়েছি। ভম্বল দিতির কোমরে হাত রাখে, কানের কাছে মুখ নিয়ে বলে। দিতি চোখ পাকিয়ে বলে, খেপেছ? এখন কি ঋতু জানো? কি? একটা গাধা। এখন হলো বসন্ত ঋতু। এই সময় ওসব করলে কেলেঙ্কারি হয়। ভম্বল চট করে দিতির রসিকতা ধরতে পারে না, ভুরু কুচকে বলে, কি কেলেঙ্কারি হয়? দিতি ঠোঁট কামড়ে বলে, কি আবার? সব উল্টে পাল্টে যায়। মানে? ইয়ার কি হচ্ছে? আমাকে বোকা পেয়েছ না? আগে এসো, এসো বলছি, নইলে কিন্তু জোর করব। ভম্বল মুখ বাড়ায়। দিতি হেসে ফেলে, নিজের মুখ সরিয়ে হাত তুলে হাসতে হাসতে বলে, অনেক সময় পাবে হাদারাম, এখন কাজের কথাটা শোনো। কাজের কথা হয়ে গেলেই ভম্বল সোফায় হেলান দেয়। আবছা অন্ধকারেই তার চোখ চকচক করে ওঠে। ঠিক তো, প্রমিস? প্রমিস, বসন্তকালের প্রমিস। সব প্রমিস ভাঙা যায়,
কিন্তু সিজনের নামে প্রমিস ভাঙা যায় না। নাও এবার শোনো দেখি, একটা বিপদে পড়েছি। মা আর মেজ মামিমা মিলে আমার বিয়ে ঠিক করেছে। বিয়ে? ভম্বল সোজা হয়ে বসে। হ্যাঁ, পাত্র লেখাপড়ায় খুবই ভালো, সুক্তোর ওপর ডক্টরেট আছে। এবার মন দিয়ে শোনো। মন দিয়ে শোনার পর মিনিট খানেক সময় নেয় ভম্বল। প্রথমে নাকটা ফুলে ওঠে, তারপর ঠোঁট কাঁপতে থাকে, চোখ বিস্ফারিত হয়, মাথার চুল খাড়া হয়ে ওঠে নিজে থেকেই। কফির মাগ হাতে লাফিয়ে ওঠে সে। কফি চলকে পড়ল সোফায়, কার্পেটে। খেপেছ? পাগল হয়েছ? বিয়ে? ওরে বাবা, অসম্ভব, ইম্পসিবল। জানাজানি হয়ে গেলে কেলেঙ্কারি। আমার বাবা, তোমার মা, তোমার মা, আমার বাবা। একটা সামান্য সুক্তোর জন্য তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিতে চলেছ দিতি? আমাকে বিয়ে করতে বলছো দিতি? ফরগিভ মি, ফরগেট মি। উফ, না, নো, নেভার। দিতি অবাক হয়ে দেখে স্মার্ট ভম্বলের ভেতর থেকে বেরিয়ে এসেছে অন্য একটা ভম্বল। অবাক ভাব কেটে গেলে দিতির দুঃখ হতে থাকে, চোখ ফেটে জল আসে। কি হবে? গলার ব্ল্যাক স্টোনসের হার আঙুল দিয়ে পেঁচাতে পেঁচাতে কান্না কন্ট্রোল করে দিতি। উঠে দাঁড়ায়, বানানো হেসে বলে, কফি শেষ করো, তোমার টিউশনে দেরি হয়ে যাচ্ছে না? ভম্বল গুম মেরে বসে থাকে এবং এক সময় ঠান্ডা কফিতে লম্বা চুমুক দিয়ে উঠে পড়ে। রাত পর্যন্ত ঘর অন্ধকার করে শুয়ে থাকে দিতি। খোলা জানলা দিয়ে বাতাস আসা যাওয়া করে। বসন্তের বাতাস বেশ লাগে দিতির। একা একা বাড়িতে থাকা তো হয় না। সে অন্ধকারেই জামশেদপুরে বাবাকে টেলিফোনে ধরে। হ্যালো বাবা, পরশু বিকেলে পরীক্ষা দিয়ে যদি রওনা হই, তুমি আসতে পারবে না? কথা শেষ করে খাট থেকে নেমে পড়ে দিতি। বাথরুমে গিয়ে চোখে মুখে জল দেয়। পেনসিলভেনিয়ায় MBA এন্ট্রান্সের পরীক্ষা কেমন? হার্ড? শুধুই কি রিটেন, নাকি ভাইভাও দিতে হয়? বাথরুম থেকে বেরিয়ে এসে গুনগুন করে গান ধরে, ঘরের আলো জ্বালায়। আর তখনই দরজার গোড়ায় জিনিসটা চোখে পড়ে। আরে ওটা কি? এখানে এলো কি করে? একটা বাঁশি, অতি সাধারণ একটা বাঁশি। বাঁশরি ধ্বনিতে রাধা চমকিয়া উঠিল। ডাক আসিয়াছে, ডাক আসিয়াছে। রাধা চারপাশে তাকাইল সচকিত ভঙ্গিতে। সখী ও মাঝিদের আড়াল করিয়া ঘাটের পাশে সরিয়া আসিল দ্রুত। কেহ যেন দেখিতে না পায়, বুঝিতে না পারে। লাজুক নয়নে রাঙা মুখে কাচুলির ভিতর হইতে মোবাইলটি বাহির করিল রাধা। রিংটোনে মধুর বাঁশরি ধ্বনি বাজিয়া উঠিল ফের। বন্ধুরা, গল্পটা এখানেই শেষ হলো। গল্পটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।